শিক্ষার্থীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নোবেল করোনা ভাইরাস 19-এর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালু করার জন্য প্রজ্ঞাপন জারি করেছেন। সরকারি জুনিয়র মহিলা কলেজও অনার্স অনলাইনে ক্লাস করার জন্য অনেকগুলি ক্লাস হয়েছে। তো আজকে আমি এসএসসি পরীক্ষার্থী এবং আমাদের একাদশ শ্রেণীতেও আমরা দ্বাদশ শ্রেণী ক্লাস নিয়েছি। অর্ধেক একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্র আর অর্ধেক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সিলেবাস প্রণয়ন করে ক্লাস নিচ্ছি। এবং আমাদের যে একাদশ শ্রেণী যারা উত্তীর্ণ হয়েছে, পরীক্ষা হয় নাই, তো তাদেরও আমরা এই ক্লাসটা আজকে নেব। আমি আজকে দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিষয় আলোচনা করব। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী ক্লাসটি আলোচনা করব। এই ক্লাসটি এই যৌথ মূলধনী কোম্পানির হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে 1 নাম্বার 2 নাম্বার দুটো কোশ্চেন কম্পালসারি অবশ্যই। এই দুটো কোশ্চেন স্টুডেন্টরা আনসার উত্তর করতে হবে। এছাড়া ক বিভাগে যে 1 ও 2 নং প্রশ্ন উত্তর অবশ্যই 2 নম্বর প্রশ্ন উত্তর দিতেই হবে। বাকি খ বিভাগ থেকে 9টি যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। বাকি আমরা 9টি থেকে 5টি উত্তর দেব, কিন্তু প্রথম 2টা উত্তর দিতে হবে। যদি উত্তর না আগে 2টা কোশ্চেন আমার বাঁচে। এই জন্য কোম্পানির আর্থিক বিবরণ দ্বিতীয় পত্রে জনস্ট কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর প্রথম পত্রে ছিল সোল ট্রেজারশিপ 1 মালিকানা কারবারের আর্থিক বিবরণী। 1 ও 2 নাম্বার কোশ্চেন দুটো, এবং যৌথ মূলধনী কোম্পানির দুটো 1 ও 2 দুটো প্রশ্ন আমাদের কম্পালসারি অবশ্যই। এই দুটো আমাদের উত্তর করতে হবে। যদি উত্তর না করি তাহলে আমাদের দুটো প্রশ্ন বাদ যাবে। তো আজকে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণ আলোচনা করব। যৌথ মূলধনী সংখ্যা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন পৃথক সত্তা বিশিষ্ট আইনের মাধ্যমে মুনাফা অর্জনের জন্য যে কারবার গঠিত হয় তাকে বলে জয়েন্ট কোম্পানি, যৌথ মূলধনী কারবার। অর্থাৎ আইনের মাধ্যমে এই কারবারটি গঠন করতে হবে, যৌথ মূলধনী কারবার। যৌথ মূলধনী কারবার প্রথম পত্রতে আমরা আর্থিক বিবরণী করেছি 1 মালিক কারবারের এটার মতো, মানে বিশেষ করে যে 2, 4, 4 আমাদের জ্ঞানমূলক, তারপর উচ্চ দক্ষতা চাইমূলক, এগুলি আমার 3টি স্টেপ আছে 2 নাম্বার 4 নাম্বার ক খ গ। তো আমরা আজকে যৌথ মূলধনী কোম্পানি যেমন প্রথম নাম্বার ক থাকবে যে নিট ক্রয় নির্ণয়, নিট বিক্রয় নির্ণয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, কৃত পণ্যের ব্যয় নির্ণয়, প্রত্যক্ষ খরচ নির্ণয়, পরোক্ষ খরচ নির্ণয়। তারপরে বলছে যে কর্কট অপচয় নির্ণয়, কুঋণ সূচিতি নির্ণয়। সেমভাবে বলতে পারে যে ঘোষণাকৃত লভ্যাংশ নির্ণয় করো, ঘোষণাকৃত লভ্যাংশ নির্ণয় করো, অলিক সম্পত্তি অসমন্বিত ব্যয় নির্ণয় করো। এগুলো অনেকগুলি কোশ্চেন প্রথম আমরা করতে পাই। আমরা 2 নাম্বার আনসার করি। খ থাকে ফার্স্ট পার্টে ছিল কি যে ক নিট ক্রয় নির্ণয়, নিট বিক্রয় নির্ণয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, কৃত পণ্যের ব্যয় নির্ণয়, ব্যয়ের চলতি হিসাব নির্ণয়, প্রত্যক্ষ খরচ নির্ণয়, পরোক্ষ খরচ নির্ণয়। হ্যাঁ, এগুলো পেয়েছি। দ্বিতীয় পত্রে থাকবে আর থাকবে কি ঘোষণাকৃত লভ্যাংশ নির্ণয়, তারপর অলিক সম্পত্তি নির্ণয়। হ্যাঁ, এগুলো আমাদের আরো বাড়তে পারে। ফার্স্ট পরে ছিল 1 নাম্বার 2 নাম্বার ছিল বিশদ আয় বিবরণী আর আর্থিক অবস্থা বিবরণী। দ্বিতীয় পত্র আমাদের
কি বেশি থাকবে? যে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। এটা ফার্স্ট পারে যেমন সেম পারে একই রকম। 2 নম্বর হলো সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত হলো কোম্পানি ক্ষেত্রে ভিন্নতা, সংরক্ষিত আয় বিবরণী। 3 নম্বর হতে পারে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী বা মালিকানা সত্ত্ব বিবরণী। এরপরে কি বলবো? কি আর্থিক অবস্থা বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। ফার্স্ট পার্ট পেয়েছি বিষয়টা বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। আমরা যখন যৌথ মূল্য কোম্পানি করবো তখন সংরক্ষিত আয় এই 4টি থেকে যে কোনো দুটো থাকবে। বিষয়টা বিবরণী বলতে পারে মোট লাভ নির্ণয়, সংরক্ষিত আয় বলতে পারে অথবা মালিকের সত্ত্ব বিবরণী, মালিকের সত্ত্ব পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। এই 4টির থেকে যে কোনো দুটো খ গ থাকবে। ক পূরণ মতোই 2 নম্বরের জন্য এখানে 4 দুটো। আর বিষয়টা বিবরণী প্রথম পত্র হিসাবে প্রথম পত্রে যে রকম, দ্বিতীয় পত্রে একই রকম। শুধু কোম্পানির ক্ষেত্রে যদি নতুন আয় কৌশল নীতি ব্যবস্থা করা হয়, সময় যদি আয় কৌশল নীতি ধার্য করো, আয় সংরক্ষণ করো, এমনকি নতুন আয় কৌশল নীতি থাকে, তাহলে আমরা কোম্পানির ক্ষেত্রে বিষয়টা বিপরীতে নতুন আয় কৌশল নীতি যাবে। এছাড়া হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বিষয়টা বিবরণী যে রকম, কোম্পানি একই রকম। অর্থাৎ এখানে বলতে পারে যে মোট লাভ বা নিট লাভ নির্ণয় করো, অথবা মোট লাভ থাকবে নিট লাভ নির্ণয় করো। তাহলে বিষয়টা বিবরণী কি? কোম্পানি আর সোল ডিলারশিপ জয়েন্ট কোম্পানি, এক মালিকানা কারবার যৌথ মালিকানা কারবারের মধ্যে বিষয়টা বিবরণী একই জিনিস। কোম্পানির ক্ষেত্রে সময় যদি নতুন আয় সঞ্চিত থাকে, সেটাকে আমরা সংরক্ষিত আয় না দিয়ে বিষয়টা বিবরণীতে লিখব নতুন আয়কর সঞ্চিতি। তাছাড়া প্রথম পত্র এক মালিকানা আর্থিক বিবরণী, যৌথ মূলধন কোম্পানি আর্থিক বিবরণী একই জিনিস, শুধু নতুন আয়কর সঞ্চিতি এখানে থাকলে বিষয়টা বিবরণীতে কোম্পানির ক্ষেত্রে আসবে। তাহলে প্রথম পত্র দ্বিতীয় পত্র আর্থিক বিবরণী একই মোট লাভ নিট লাভ একই হবে। কোম্পানির ক্ষেত্রে নতুন আয়কর সঞ্চিতি থাকলে আসবে। দ্বিতীয় পত্রে আসছি আমরা সংরক্ষিত বিবরণী। আমার জন্য ফার্স্ট পার্ট যারা ইন্টার স্টুডেন্ট তারা দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে তোমরা, আমার এটি বলা থাকবে সংরক্ষিত আয় বিবরণী নতুন। কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডার থাকে, শেয়ার কোম্পানির মালিক। মালিকটা কিভাবে? লভ্যাংশ পাবে, ডিভিডেন্ড পাবে, লভ্যাংশ সংরক্ষিত আয় থেকে লভ্যাংশ বাদ যাবে। যেমন একটা হলো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, রেওয়া মিলে থাকবে। আমরা অঙ্ক দেখি পাবো নতুন নীতি কি রেওয়া মিলে আছে যে লভ্যাংশ প্রদান বা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এটা থাকলে আমার জন্য ফার্স্ট পার্ট থেকে ভিন্ন। আমরা 9-10 পড়াই, অনার্স ইন্টার একাদশ শ্রেণী তো আমরা ওই লভ্যাংশ কোনো কথা পাই নাই। রেওয়া মিলে থাকবে কি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এটা অর্থাৎ কোম্পানির বছরের মাঝামাঝি সময়ে লাভের ভিত্তিতে যে কোম্পানি মনে করে পর্যাপ্ত লাভ হবে, মনে করে পরিচালনা করছেন, তাহলে লাভের ভিত্তিতে সে ওনাদের কী হয় অন্তর্বর্তী লভ্যাংশ দেয় বছরের মাঝামাঝি সময়ে। এটা বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এই লভ্যাংশ সংরক্ষিত আয় থেকে বাদ যাবে, অর্থাৎ ডেবিট পাশে লিখবো আমরা। কেই পেয়ে লিখবো কি সংরক্ষিত আয় বিবরণী, কেই পেয়ে লিখবো বিগত লাভ আর চলতি লাভ। না, এই সংরক্ষিত বিবরণী যুগ হবে প্রথম হইল বিগত লাভ, হ্যাঁ, তারপর হবে চলতি নিট লাভ, দুটো লাভ এড হবে। তার সাথে যদি তাই যে দাবি লভ্যাংশ অবলম্বন, তাহলে সেটা কি যুগ হবে। আয় কর ফেরত থাকলে সেটাও যুগ হবে। সংরক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী আমাদের জানতে হবে যে কি প্লাস কি মাইনাস হবে, কি যোগ হবে কি বাদ যাবে। সংরক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী আমাদের নতুন বোর্ডের মধ্যে প্রায়
দুইটা পদ থেকে একটা মধ্যে সংরক্ষিত আয় বিবরণী নির্ণয় করা পাওয়া যায়। সংরক্ষিত আয় বিবরণী যুগ হবে প্রথম যুগ হবে যে কি বিগত নিট লাভ, তারপর যুগ হবে বিগত বছরের লাভ, ব্যালেন্স বিডি। এটা দেওয়া যাবে না মিলে কেট পাশে সংরক্ষিত আয় দেওয়া থাকবে বিগত বছরের লাভ। এরপরে যুগ হবে চলতি নিট লাভ যুগ হবে বিগত লাভ যুগ চলতি লাভ নিট লাভ। এরপরে যুগ হবে যে অদাবিকৃত লভ্যাংশ অবলম্বন, অদাবিকৃত লভ্যাংশ চলতি লাভ। আমরা একাদশ শ্রেণীতে আমরা অদাবিত লভ্যাংশ পাই না। অদাবিত লভ্যাংশ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করার পরে যে লভ্যাংশ থাকে সে অর্ডার নেই না, সেটা বলা অদাবিত দাবি লভ্যাংশ, যেগুলো হয় আনক্লেম ডিভিডেন্ড চলতি দায়। যদি সমন্বয় বলে যে অদাবিত লভ্যাংশে বা দাবিহীন লভ্যাংশে অর্ধেক বা সম্পূর্ণ অবলম্বন করো, তখন এই দেখতে হবে সংগৃহীত আয় প্লাস হবে, সংগৃহীত আয় প্লাস হবে। হ্যাঁ, এবার আরো কি আয়কর ফেরত, আয়কর বাদ যায়, আয়কর ফেরত দিলে যুগ হবে আয়কর ফেরত। এই হলো প্লাস বিগত বছরের লাভ, রেওয়া লেখা হবে কেট পাশে চলতি নিট লাভ, যেটা আমরা বিষয়টা বিবৃতি বের করলাম। অদাবিত লভ্যাংশ অবলম্বন খুব ইম্পর্টেন্টলি প্রায় করতে হয় যে অদাবিত লভ্যাংশের অর্ধেক অবলম্বন করো বা সম্পূর্ণ অবলম্বনকৃত অংশটুকু এখানে প্লাস হবে, আর আয়কর ফেরত প্লাস হবে। এমন বিয়োগের প্রথমে দিল আমরা দেখবো রেওয়া মিলে কি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আছে কিনা। অন্তর্বর্তী লভ্যাংশ বাদ যাবে রেওয়া মিল থেকে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাদ যাবে একটা। এবার বাদ যাবে সেটা যদি আয়কর থাকে আয়কর বাদ যাবে। আয়কর সুদিতি, পুরাতন আয়কর সুদিতি দুটো থাকলে যদি আয়কর বড় হয় পার্থক্যটা প্লাস, আর আয়কর সুদিতি বড় হলে পার্থক্যটা মাইনাস। এইগুলো শুধু আয়কর বাদ, রেওয়া মিলে অন্তর্বর্তী লভ্যাংশ বাদ, লভ্যাংশ পদ্ধতি একই জিনিস বাদ, তারপরে আয়কর সুদিতি দুটো পার্থক্যটা সঞ্চিতির পরিমাণ বেশি হলে প্লাস, আর আয়কর বেশি হলে পার্থক্যটা মাইনাস। এরপরে আসবে সমন্বয়, যে শেয়ার মূলধনের উপর 10% বা প্রতি শেয়ার 10 টাকা করে লভ্যাংশ ঘোষণা করে। এটা বলা কি ঘোষণিত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, এর প্রপোজ ডিভিডেন্ড বা ডিক্লার ডিভিডেন্ড। সমন্বয় এটা কি সংরক্ষিত বাদ এবং চলতি দায়। এটা বলা কি ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ। স্টুডেন্টরা যারা আমি যৌথ কোম্পানির নতুন ক্লাস নিচ্ছি, এই দ্বাদশ শ্রেণী নতুন ক্লাস, এটা আমাদের অনেক আননোন কোশ্চেন, যে অন্তর্বর্তীকালীন রেওয়া মিল থাকবে, এটা লাভ কমবে, লভ্যাংশ দিয়েছে কি লাভ কমবে, লাভ কমবে জন্য বাদ। আর যদি লভ্যাংশ ঘোষণা করা হয় সেটাও লাভ কমবে, এটা চলতি দায় এবং এখান থেকে বাদ। এরপরে সমন্বিত বলে সঞ্চিত বলে স্থানান্তর, কল্যাণ তহবিলের স্থানান্তর, সিডর তহবিলের স্থানান্তর, বোনাস তহবিলের স্থানান্তর, অংশীদার তহবিলের স্থানান্তর, এগুলি যদি বলে যে কোনো তহবিলের স্থানান্তর, তাহলে যেহেতু তহবিল সৃষ্টি করতে গেলে সেটি লাভ কমবে, লাভ থেকে এটা সংগ্রহ থেকে বাদ। এনলে ভক্তি বাদ সঞ্চিত তহবিলের স্থানান্তর, বাদ কল্যাণ তহবিলের স্থানান্তর, বাদ সিডর তহবিলের স্থানান্তর, বাদ অংশীদার তহবিলের স্থানান্তর, বাদ বোনাস তহবিলের স্থানান্তর, যে কোনো তহবিল বাদ কি যে লভ্যাংশ মতকরণ তহবিলের স্থানান্তর। এই লভ্যাংশ সমকরণ তহবিল আর সঞ্চয় তহবিল মালিকানা তহবিল, আর বাকিগুলি চলতি দায়। কল্যাণ তহবিল, বোনাস তহবিল, সিডার তহবিল, অংশীদার তহবিল, এগুলি কি চলতি দায়, কারেন্ট লাইবিলিটি চলতি দায় কলামে হল। আর সঞ্চয় তহবিল আর লভ্যাংশ সমকরণ তহবিল এগুলো মালিকানা তহবিল। সমন্বয় যদি কোনো তহবিল স্থানান্তর বলে সমস্ত তহবিল সংগ্রহ থেকে বাদ যাবে। তাহলে আমরা অন্তর্বর্তী লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, কল্যাণ তহবিলের স্থানান্তর, বোনাস তহবিলের স্থানান্তর, অংশীদার তহবিলের স্থানান্তর, সিডর তহবিলের স্থানান্তর,
সঞ্চিত তহবিল স্থানান্তর, অঙ্কিত তহবিলের স্থানান্তর, লবণ সমর্থ তহবিল স্থানান্তর করলে আমরা সংগঠিত আয় থেকে বাদ এবং চলতি দায়। তবে সঞ্চিত তহবিল, অঙ্কিত তহবিল মালিকানা সত্ত্ব সঞ্চিত উদ্ধৃত কলামে যাবে, এটা চলতি দায় নয়। এবারে কি সংরক্ষিত আয়ের উদ্ধৃত, সংরক্ষিত আয়ের উদ্ধৃত, এটা সংরক্ষিত আয় আমাদের অঙ্ক থাকবে, একটা দুই অঙ্ক একটাতে থাকবে। হ্যাঁ, কোনো সময় গ থাকে, কোনো সময় খ থাকে। সংরক্ষিত আয় বিবরণী আমরা কি বলছি কি বিগত বছরের লাভ যোগ চলতি বছরের লাভ বা অথবা কিছু লভ্যাংশ অবলম্বন বা আয় করবো, চারটে প্লাস হয়। অন্তর্ভুক্ত লভ্যাংশ বাদ, ঘোষণাত লভ্যাংশ বাদ, যে কোনো তহবিলে সঞ্চিত তহবিলে স্থান করলে সেটাও বাদ। বারবার কি সংরক্ষিত আয়ের উদ্ধৃত, সংরক্ষিত আয়ের উদ্ধৃত, এইগুলো সংরক্ষিত আয়। এটা আমাদের নতুন সংরক্ষিত আয় ফার্স্ট পরে আয় কোম্পানির ক্ষেত্রে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করতে হয়। এরপরে আসে কি মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সংরক্ষিত আয়তে মালিক সত্ত্ব চাই না, একটা অঙ্ক বলে যে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো, তাহলে একটা অঙ্ক বলবো কি মালিকানা সত্ত্ব পরিবর্তন তৈরি করো। মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী। মালিকানা সত্ত্ব পরিবর্তন প্রথম হলো শেয়ার মূলধন, প্রথম কি শেয়ার মূলধন দুষ্টুয়ের, এটা আমরা নতুন পেয়েছি, এটা প্রায় হওয়ার হ্যাঁ যে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, তারপর হলো কি লভ্যাংশ সমর্থন তহবিল, শেয়ার অধিহার আর অবনীত মুনাফা, এই পয়েন্টগুলো থাকবে। হ্যাঁ, একটা রাষ্ট্র সব না, প্রথম হলো শেয়ার মূলধন, দুই নম্বর কি সাধারণ সঞ্চিতি, মূলধনের মূলধন সাধারণ সঞ্চিতি থাকলে স্থানান্তর করলে সেটা প্লাস হবে। তারপর কি শেয়ার অধিহার লাগবে, তারপর কি লভ্যাংশ সমর্থন তহবিল, এরপরে অবনীত মুনাফা, ওই যে এই সংগঠিত আয়ের যেটা অবনীত মুনাফা, যে এই ঘোষণাত লভ্যাংশ প্লাস হবে, হ্যাঁ নিট লাভটা প্লাস হবে, সংগঠিত প্লাস হবে। প্রথম কি এই প্রথম কি শেয়ার মূলধন, দুই নম্বর হইল সাধারণ সঞ্চিতি থাকলে সাধারণ সঞ্চিতি কলাম করব, তিন নম্বর অধিহার থাকলে অধিহার কলাম করব, তারপরে আমরা যদি তাহে যে লভ্যাংশ সমর্থন তহবিল সেটাও কলাম করব, আর অবনীত মুনাফা মোট, এভাবে আমরা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী তৈরি করব। তাই আমরা বিশদা বিবরণী প্রথম পত্রের মতোই, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যে এক মালিক ব্যাপারের আর্থিক বিবরণীর মতোই, শুধু তোমার সঞ্চিতির অ্যাড হবে। এবার বলছে কি সংযোগিতা বিবরণী চারটে প্লাস হয়, কিছু লভ্যাংশ দুইটা লভ্যাংশ মাইনাস হয়, যেগুলো তহবিল স্থানান্তর মাইনাস হয়। এভাবে বললাম সংযোগিতা বিবরণী। মালিকানা সত্ত্ব পরিবর্তন কঠিন জিনিস, সেটা শেয়ার মূলধন সাদা সুদ থাকলে দেব, অধিহার থাকলে অধিহার কলাম করব, তারপরে লভ্যাংশ সমর্থন থাকলে সেটাও কলাম করব, এবার অবনীত মুনাফা, হ্যাঁ তারপর করতে হবে, তারপরে মোট আমরা এভাবে তৈরি করি। আমরা নেক্সটে এগুলি কলাম আমরা করব। আচ্ছা, এরপরে আমরা আসছি কি আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী চারটা যেটা পয়েন্ট, আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থা বিবরণী প্রথম কি, প্রথম হলো সম্পদ, সম্পদের চারটা ভাগ। সম্পদ প্রথম হলো এক নম্বর হলো স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ প্রথম পয়েন্ট স্থায়ী সম্পদ। দুই নম্বর হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তিন নম্বর হলো চলতি সম্পদ, চার নম্বর হলো অসংগঠিত ব্যয় বা অলিক সম্পদ। প্রথম স্থায়ী সম্পদ, দুই নম্বর কি বিনিয়োগ, দুই নম্বর পয়েন্ট হলো চাই সম্পদের পাশ, বলতে পারে মূল সম্পদ তিনটেই পান আসতে বলে। প্রথম স্থায়ী সম্পদ, দুই নম্বর বিনিয়োগ, তিন নম্বর হলো চলতি সম্পদ, চার নম্বর হলো অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয়। এই চারটে পয়েন্ট না দিলে নাম্বার কম দেবে। প্রথম স্থায়ী সম্পদ ফিক্সড অ্যাসেট, প্রথম সুনাম দেব, অধিকার যদি সমন্বয় বা অধিকার বাদ দেব, অবলম্বন বাদ দেব। প্রথম কি সুনাম বা অধিকার যদি বলে সমন্বয় সুনাম সাথে সে অধিকার সম্পূর্ণ অংশ সুনামকে অবলুপ্ত করা, তাহলে সুনাম থেকে অধিকারটা বাদ, অবলম্বন বাদ। এরপরে কি ভূমি লাগানোটা প্রথম কি সুনাম,
ভূমি তালন কোটা, এরপরে অল্প যন্ত্রপাতি বাদ অবচয়, এরপরে কি আসবাবপত্র, এরপরে ইজারা সম্পত্তি অবলোকন। ওইটা প্রথম হলো সুনাম, তারপরে হলো ভূমি তালন কোটা, অল্প যন্ত্রপাতি, আসবাবপত্র, ইজারা সম্পত্তি। চারটা পরে হলো স্থায়ী সম্পদ। বিনিয়োগ, শুধু বিনিয়োগ থাকলে আমরা 10টাতে বিনিয়োগ দেবো, বিনিয়োগ দেবো। চলতি সম্পদ, চলতি সম্পদে কি সরকার মূল্যপণ্য, প্রাপ্য হিসাব, যে কোনো অগ্রিম খরচ, তারপর হলো এই প্রাপ্য বিল, এবারে বিমাদায়ী প্রাপ্য, ব্যস্ত যে সম্পদ থাকে ব্যস্ত হিসাব, হ্যাঁ, বিনিয়োগের অনাদায় সুদ, বকেয়া সুদ, এগুলো চলতি সম্পদ। অসংগঠিত ব্যয়, এটা বলো ইনটেনজিবল অ্যাসেটস, অসংগঠিত ব্যয় বা অলিক সম্পদ। প্রথম কি প্রাথমিক খরচা বলি, একটা ইন্ডাস্ট্রি হওয়ার আগের যে খরচটা প্রাথমিক খরচা বলি, যেমন জায়গা দলিল করা, হ্যাঁ, বিজ্ঞাপন দেওয়া, হ্যাঁ, জমি মাপ করা, এগুলো হলো কি প্রাথমিক খরচা বলি, এটা একটা সম্পদ। এরপরে কি বিলম্বিত বিজ্ঞাপনের যে দিতে হচ্ছে সেটা বিলম্বিত বিজ্ঞাপন। তারপর হলো শেয়ার অবলাকের দস্তুরি, দায় গ্রাহকের কমিশন, হ্যাঁ, এগুলো কি অলিক সম্পদ। অলিক সম্পদ আমরা অনুপাত করতে দরকার লাগবে, অনেক সময় বাদ দিতে হবে, দেওয়া যাবে না। কত প্রাথমিক খরচা বলি, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবলাকের দস্তুরি, দায় গ্রাহকের কমিশন, হ্যাঁ, শেয়ার দায়ের দস্তুরি, এগুলি কি অলিক সম্পদ। এই চারটা পয়েন্ট সম্পদের মূল সম্পদ বলে। দায়ের মালিকানা, তহবিল, মালিকানা সত্ত্ব ও চৌকিদার ও দায়দানা, মালিকানা সত্ত্ব ও দায়দানা নির্ণয় করা। প্রথম হলো শেয়ার মূলধন, শেয়ার মূলধন ফার্স্ট পার্টের ক্ষেত্রে শেয়ার মূলধন একজন ব্যক্তি একজনেরই শুধু মূলধন। তো কোম্পানির ক্ষেত্রে মূলধন শ্রেণীভাগ আছে, একটা অনুমোদিত মূলধন, নামমাত্র মূলধন, নিবন্ধিত মূলধন। এটা অথরাইজ ক্যাপিটাল, নমিনাল ক্যাপিটাল, অনুমোদিত মূলধন কোম্পানি অনুমোদন লাভ করে, এটা ক্লোজ হবে, থাকবে না। ইস্যু বিলিখিত মূলধন, যে কত যত শেয়ার কোম্পানি বিক্রয় সেটা হলো ইস্যু, হ্যাঁ, 50% ইস্যু বিলিখিত মূলধন। আর যতটুকু তলব যদি তলবকৃত মূলধন, আর বকেয়া তলব থেকে যদি বকেয়া তলব বাদ দিয়ে থাকলে আদাকৃত মূলধন। এই আদাকৃত মূলধন সর্বশেষ মূলধন, এটা বন্ধ হবে না। তার উপরে কি লভ্যাংশ ঘোষণা করা হয়, আদাকৃত মূলধন, পেইড অফ ক্যাপিটাল। প্রথম শেয়ার মূলধন, অনুমোদিত মূলধন, ইস্যু বিলিখিত মূলধন, তলবকৃত মূলধন বা আদাকৃত মূলধন। আদাকৃত মূলধনটা কি ক্লোজ হবে না, শেষ মূলধন, প্রথম মূলধনের মধ্যে। 2 নম্বর কি সঞ্চিতি ও উদ্ধৃত, সঞ্চিতি প্রাইমারি ক্লাস শেষ পর্যায়ে পড়ছি। শুধু সাধারণ সঞ্চিতি, উদ্ধৃত মানে সংগঠিত আয়ের উদ্ধৃত, শেয়ার অধিহার, হ্যাঁ, সাধারণ সঞ্চিতি প্লাস নতুন সংস্থান সমন্বয়ে একটা যোগ হবে। তারপরে সংগঠিত আয়ের উদ্ধৃত, শেয়ার অধিহার আর লভ্যাংশ সংগঠিত প্রান্ত হবে। 4টা পয়েন্ট এখানে, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়ের উদ্ধৃত, শেয়ার অধিহার, আর কি আসবে বাবুরা, আর আসবে যে লভ্যাংশ সংগঠন তহবিলে স্থানান্তর, এটি আসবে। 3 নম্বর হলো কি চলতি, 3 নম্বর হলো দীর্ঘমেয়াদী ঋণ, শুধু ঋণপত্র, লং ডিবেঞ্চার, ঋণপত্র, দীর্ঘমেয়াদী ঋণ। 4 নম্বর হলো চলতি দায়, তাহলে 4টা পয়েন্ট। শেয়ার মূলধন, সঞ্চিতি, উদ্ধৃত, পয়েন্ট আগে দিতে হবে। এখানে 4টা জিনিস আসবে। দীর্ঘমেয়াদী শুধু ঋণপত্র, আর শুধু এলো প্রদেয় হিসাব, প্রদেয় নোট, এরপরে অনাদায়ী, বকেয়া বেতন, বকেয়া ভাড়া, হ্যাঁ, ঋণপত্র বকেয়া সুদ, ব্যয় চলতি হিসাব, অতর্কিত লভ্যাংশ, তারপর ঘোষণাকৃত লভ্যাংশ, আয়কর, নতুন আয়কর সুদ, এগুলো চলতি দায়। বাবুরা হাতে অবস্থায় বলি শুধু বলতে মূল সম্পদ 5 মিনিট করো, 4টা পয়েন্ট, আর মূল দায় 5 মিনিট করো, 4টা পয়েন্ট। তো হাতে বলছে থাকবে। আর যদি ছোট্ট অঙ্ক হয় বলবে যে মূল সম্পদ দায় নিয়ে করো, আর অঙ্ক যদি বড় হয় যে একটা পয়েন্ট, এই 4টা পয়েন্ট, এই 8টা পয়েন্ট
তো আমরা হাতে উপস্থিত 2টা অঙ্ক থাকবে, 2টা কম বছরই কাজ করতে হবে। অঙ্ক 2টা ভালো করতে গেলে 2টা অঙ্ক হতে হবে, 2টা কম মাসের অঙ্ক, 2টা মনোযোগ দিতে হবে, হাতে প্র্যাকটিস করতে হবে। তো আমি আজকে আমার 2 বর্ষের স্টুডেন্টদের যে করোনা ভাইরাস থেকে যেমন আল্লাহ যেন মাফ করে, আল্লাহ যেন করুণা করে, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবার দোয়া প্রত্যাশা করে আমি আজকে ক্লাস সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।